প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ট্যালেন্ট একাডেমি কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে সপ্তম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট সমাধান নিয়ে আলোচনা করব। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবে। আশা করি অনেক অনেক উপকৃত হবে। মনে রাখবে, এই গণিত অঙ্কগুলো শুধু অ্যাসাইনমেন্টের জন্য না, তোমার শেখার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি বোঝানোর পরে শুধু অ্যাসাইনমেন্ট গুলো দেখে দেখে লিখলেই কোনো লাভ হবে না। আগে প্রধান সত্য হচ্ছে তোমাকে এগুলো বুঝতে হবে, তারপরে তুমি লিখবা। আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে রাখবে। আর নতুন নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য উৎসাহ প্রদান করবে। তাহলে দেখো, আমি আজকে এই অ্যাসাইনমেন্টের যে প্রশ্নগুলো এখানে আছে সবগুলো প্রশ্ন সমাধান দেখাবো এক এক করে। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটি দেখবে। মনে রাখবে, ভিডিও ডিউরেশন যদি বেশি হয় কোনো সমস্যা নেই, আমি ধীরে স্থির গতিতে আস্তে আস্তে বোঝাবো, তোমরা যাতে সহজে এই সমাধানগুলো বুঝতে পারো এবং তোমার প্রিয় স্যারের জন্য যাতে উপকার হয় সেদিকে খেয়াল রেখে আমি এটি সুন্দর করে এবং নির্ভুলভাবে বোঝানোর জন্য চেষ্টা করব। তাহলে দেখো, এখন আমি 1 নং প্রশ্নের সমাধানটা দেখাবো। এক প্রশ্নে আমাদেরকে বলেছে তোমার গণিত বইয়ের দৈর্ঘ্যের 1/4 প্রস্থের 1/3 এবং তোমার কলমের দৈর্ঘ্যের অর্ধাংশ পরিমাপ করে প্রাপ্ত তথ্যগুলো ব্যবহার করে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। এটি তুমি সুবিধা মতো মান নিতে পারবে, ইচ্ছা মতো, কোনো সমস্যা নেই। কয়ের যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে পরিমাপকৃত বাহুগুলোর দ্বারা ত্রিভুজ অঙ্কন করো। ক্ষয়ের প্রশ্নটা করেছে দেখাও যে অঙ্কনকৃত ত্রিভুজের কোণগুলোর মধ্যে বৃহত্তম বাহুর বিপরীত কোণটি বৃহত্তর, এটা আমাদেরকে দেখাইতে বলছে। তারপর গয়ের প্রশ্নটা করেছে ত্রিভুজটির কোন তিনটি কেটে আলাদা করে এক বিন্দুতে স্থাপন করলে দেখাও যে তিনটি কোণ একত্রে এক সরল কোণ উৎপন্ন করে। আমি এখন তোমাদের এই প্রশ্নটার সমাধান দেখাবো, তোমরা অবশ্যই ধৈর্য নিয়ে দেখতে থাকো। তাহলে দেখো, প্রশ্ন একের সমাধান। কয়ের সমাধানটা আমি করতেছি এখন। আমি ধরে নিলাম আমার গাণিতিক বইয়ের দৈর্ঘ্যটা হচ্ছে 24 সেন্টিমিটার। সুতরাং বইয়ের দৈর্ঘ্যের 1/4, যেহেতু বলেছিল আমাদের কাছে এটা 1/4, সেহেতু আমি 24 ইন্টু 1/4 লিখেছি। তাহলে আমরা 24কে 4 দ্বারা কাটলে পাচ্ছি 4×6 = 24, তাহলে 6 সেন্টিমিটার। তাহলে এখানে আমি ধরে নিলাম আমার প্রস্থটা, আবার ধরে নিলাম কি 18 সেন্টিমিটার। এটা কিন্তু আমি অনুমান করে নিয়েছি, তোমরা ইচ্ছে করলে অন্য অন্য যার যেটা ইচ্ছে সেটাই ধরতে পারো। এটা অনুমান করা, যার যেটা ইচ্ছে সেটাই ধরতে পারো। সুতরাং প্রস্থের 1/3 হচ্ছে 18 ইন্টু 3/1, তাহলে কাটাকাটি হলে এটাও 6 সেন্টিমিটার পাচ্ছি। তাহলে আমি আমার কলমের দৈর্ঘ্য ধরে নিলাম 14 সেন্টিমিটার। সুতরাং আমার কলমের দৈর্ঘ্যের অর্ধাংশ হবে, অর্ধাংশ মানে কি অর্ধেক, কারণ 2 দ্বারা ভাগ, তাহলে আমি এখানে 2 দ্বারা ভাগ করেছি, 7 দুগুণে 14 সেন্টিমিটার। এই যে বাহুগুলো পাইলাম 7 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, এখানে একটা 6 সেন্টিমিটার পাইলাম, তার আলোকে আমি একটা ত্রিভুজ এখানে অঙ্কন করেছি, তোমরা অবশ্যই দেখতে পেরেছো। এটাই হচ্ছে কয়ের উত্তর। দেখো, ক্ষয়ের সমাধানটা করার জন্য আমি এখানে চিত্রটা আবার অঙ্কন করেছি। যেখানে এবিসি ত্রিভুজে বৃহত্তম বাহু হচ্ছে বিসি, এর বিপরীত কোণ হচ্ছে বিএসি। বৃহত্তম বাহুটা হচ্ছে কি বিসি, বিপরীত কোণটা কি বিএসি। এই কোণটা না বিপরীত কোণ, এই কোণটা, এই কোণটা। তাহলে আমাকে প্রমাণ করতে বলেছে অ্যাঙ্গেল বিএসি ত্রিভুজটি বৃহত্তম কোণ। তাহলে দেখো, প্রমাণ বুঝাচ্ছি ধাপ একে। যেহেতু বিসি গ্রেটার দেন এবি, এই বিসি বাহুটা এবি বাহু থেকে বড়, আবার এসি বাহু থেকেও কিন্তু বড়। ঠিক আছে, পরবর্তী অংশটা বুঝাবো, আগে এই অংশটা বুঝো। তাহলে সুতরাং আমরা লিখতে পারি না ভিএসি গ্রেটার দেন অ্যাঙ্গেল এসিবি? কেন লিখতে পারি জানো? দেখো, আমি সাইড নোটটা দিয়েছি এখানে। ত্রিভুজের বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর বা বড় হয়ে থাকে, সুতরাং সেই হিসেবে এটা কি হবে, বড় হবে। ঠিক একই ভাবে আমি যদি ওই পাঁচটা চিন্তা করি, দেখো ভিএসি গ্রেটার দেন এসি, তাহলে অবশ্যই এই কোণটা, এই কোণটা থেকে অবশ্যই কি হবে, বড় হবে না? অবশ্যই বড় হবে। তাহলে সেই হিসেবে দেখো আমরা লিখছি কি, সুতরাং অ্যাঙ্গেল বিএসি গ্রেটার দেন অ্যাঙ্গেল এভিসি। আমরা
প্রমাণ মিলাইতে সক্ষম হয়েছে। আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছো। আরো অন্য সিস্টেমও করা যায়, তোমাদের বইয়ে আছে, ওটার লোক ইচ্ছে করলে সমাধান করতে পারো, কোনো সমস্যা নেই। গয়ে প্রশ্নে আমাদেরকে করেছিল ত্রিভুজটির কোণ তিনটিকে কেটে আলাদা করে এক বিন্দুতে স্থাপন করে দেখাও যে তিনটি কোণ একত্রে এক সরলকোণ তৈরি করেছে। তাহলে এখানে দেখো, আমি তো এই যে ত্রিভুজটা অঙ্কন করেছি, এই ত্রিভুজের কোণগুলোরে আমি আলাদা 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 করে ভাগ করে এখানে লিখেছি, যেখানে দেখাবো এবং বুঝাবো যে এই কোণটি যে উৎপন্ন হয়েছে সবগুলো কোণ সরল কোণ। তাহলে দেখো আমি ব্যাখ্যাটা পড়ে তোমাদের শোনাচ্ছি। ক হতে প্রাপ্ত ত্রিভুজটির কোণ তিনটিকে কেটে আলাদা করে পাশের চিত্রে একটি বিন্দু স্থাপন করা হলো। এই যে বিন্দুটা দেখো, এই বিন্দুতে স্থাপন করা হলো। চাঁদার সাহায্যে কোণটি মেপে দেখা গেল কোণ তিনটি একত্রে এক সরল কোণ অর্থাৎ 180 ডিগ্রি কোণ তৈরি করে দেখানো হলো। এতটুকুই হচ্ছে আনসার। তুমি দেখো না, এই যে সরল রেখার এই কোণটা একটা, এটা একটা, এটা একটা, তিনটে মিলে এক সরল কোণ হয়েছে না? অবশ্যই হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে 2 নং প্রশ্নটা দেখো, বলেছে আমাদের কাছে তোমার 30 জন সহপাঠীর উচ্চতা আসন্ন সেন্টিমিটারে মানে সংগ্রহ করো এবং তা তোমার খাতায় লিপিবদ্ধ করো। কয়েক প্রশ্ন বলেছে উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজাও। সর্বোচ্চ সংখ্যক সহপাঠী কত উচ্চতা বিশিষ্ট তা আয়তলেখের সাহায্যে অঙ্কন করার জন্য বলেছে। আমি এই উদ্দীপকটার আলোকে একটা সমাধান তৈরি করেছি, তোমরা অবশ্যই দেখবে ভালোভাবে। ইচ্ছে করলে আমি যে মানগুলো নিয়েছি তোমরা এই মানগুলো না নিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে তুমি তোমার সহপাঠী 30 জন, একজনের ওজন, এক একজনের উচ্চতা এক এক রকম ধরতেই পারো, সুতরাং আমার সাথে মিলবে এমনও কোনো কথা নাই। তারপরেও তুমি দ্রুত সমাধান করার জন্য অবশ্যই আমারগুলো লিখবে, এবং সময় যেহেতু আমাদের কম দেওয়া থাকে, সুতরাং আমি যেগুলো লিখেছি সেগুলো বুঝে ভালোভাবে লিখবে আশা করি। তাহলে দেখো, সংগৃহীত উপাত্তগুলো এইখানে আমি 30টা সংখ্যা নিয়েছি। এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ না তোমরা, এগুলো নিয়েছি। তাহলে উপাত্তগুলোকে আমি মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই, মানে ক্রমানুসারে সাজিয়ে পাই। ক্রমানুসারে হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ঊর্ধ্বক্রম আর একটা হচ্ছে অধক্রম। ঊর্ধ্বক্রম হচ্ছে ছোট থেকে বড় দিকে সাজিয়ে লেখা। তাহলে এখানে দেখো, আমি ছোট থেকে বড় দিকে সবগুলো সংখ্যারে সাজিয়ে লিখেছি। এটি হচ্ছে আমাদের ক্রম অনুসারে সাজিয়ে লেখা। এখানে কিন্তু সংগৃহীত উপাত্তগুলো কিন্তু আমি এলোপাতাড়িক ভাবে নিছি, অর্থাৎ এলোমেলো ভাবে নেওয়া হয়েছে। এইখানে কিন্তু সাজিয়ে লেখা হয়েছে। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। তাহলে এখানে দেখো, ক্ষয়ের প্রশ্নটা 2 নংয়ের ক্ষয়ের প্রশ্নটা বলেছিল আমাদেরকে উপাত্তগুলো সারণীবদ্ধকরণ করে আয়তলেখ অঙ্কনের জন্য। আমি এখানে উপাত্তগুলোকে সারণীবদ্ধকরণ করেছি। এই দেখো, উচ্চতাগুলোকে আমি এখানে লিখেছি, এবং গণসংখ্যা যে সংখ্যাগুলো পেয়েছিলাম 45 কয়টা সংখ্যা নিয়েছিলাম, 3টা, 146 2টা, 147 8টা, 148 7টা, 149 কয়টা, 5টা, 150 5টা, টোটাল মিলে যোগফল হচ্ছে কত? 30। যেহেতু আমাদের সংখ্যা ছিল কতজন? 30 জন, 30 অবশ্যই হবে। এগুলোর আমি তোমার খাতায় চকে কি বুঝাইছি, তোমরা অবশ্যই গ্রাফে করবে, খাতায় এভাবে লিখবে না, অবশ্যই তোমরা গ্রাফে করবে। তাহলে এখানে আমরা এই যে ওএক্স একটা অক্ষ ধরেছি, ওয়াই আর একটা অক্ষ ধরেছি, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে কি লম্ব। তাহলে এক্স অক্ষ বরাবর সারণীবদ্ধ উপাত্তের উচ্চতা নির্দেশ করে এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিবেশনে আমি আয়তটি অঙ্কন করেছি। তাহলে তুমি দেখবা এই 145, এই এতটুকু ঘরটা উঠেছে, বরাবর সংখ্যা কত ছিল? 3। তাহলে আমি এখানে 3 ঘর বরাবর উঠেছি। তুমি যখন গ্রাফে আঁকবা তখন প্রতি ঘরকে 2 করে ধরবা, মনে রাখবা প্রতি ঘরে কত করে? 2 অথবা 3 করে, তাহলে গ্রাফটা অনেক সুন্দর হবে। এইখানে 146 কত ছিল দেখো তো? 2, তাহলে এক ঘর নিচে নামাইয়া দিছি। 147 কত ছিল বলো তো? 8, তাহলে 8 ঘর পর্যন্ত নিয়ে গেছি। 148 কত ছিল বলো তো? 7, তাহলে 7 ঘর পর্যন্ত নিয়ে গেছি। 149 কত ছিল? 5, তাহলে 5 ঘর পর্যন্ত নিয়ে গেছি। 150 কত ছিল? 5, তাহলে 5 ঘর পর্যন্ত নিয়ে গেছি। এইভাবে আমরা আয়তরেখাটা অঙ্কন করেছি। তারপরে প্রশ্নটা করেছিল আমাদের সর্বোচ্চ সংখ্যক সহপাঠী কত উচ্চতায় দেখানোর জন্য। তাহলে আমরা আয়তলেখে দেখতে পাই যে সর্বোচ্চ সংখ্যক যে উচ্চতা বিশিষ্ট সেটা হচ্ছে কি 147। এই সর্বোচ্চ সংখ্যক সহপাঠী 147 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট। আশা করি তোমরা গয়ের প্রশ্নের সমাধানটা বুঝতে পেরেছো। আমি আবার বলতেছি তোমাদের কাছে, এই যে অংশটা আমি খাতায় বুঝাচ্ছি, তোমরা অবশ্যই গ্রাফ পেপারে সুন্দর করে উপস্থাপন করবা। প্রতি ঘরকে 2 অথবা 3 অথবা 5ও ধরতে পারো, যদি যত সুন্দর উপস্থাপন করতে চাও। হালকা একটু বাড়ায় ধরো, অতিরিক্ত বাড়ায় ধরো না, হালকা, যাতে চিত্রটা তোমার সুন্দরভাবে উপস্থাপন হয়। তাহলে দেখো, এখন আমি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান দিকগুলো নিয়ে আলোচনা করব।
আহ, প্রথম যে প্রশ্নটা আমাদের কাছে করেছিল তারা, সেটা হচ্ছে মাইনাস পি প্লাস সিক্স এর বর্গ কত। তাহলে আমি লিখেছি মাইনাস পি প্লাস সিক্স এর বর্গ হচ্ছে, আমরা এ স্কোয়ারটা দিছি আর কি, এ স্কোয়ারটা হচ্ছে এটার বর্গ। তাহলে আমি এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে কি জানো, ছয়টাকে আগে নিয়ে আসছি, মাইনাস পি কে পরে নিয়ে গেছি, এটা সাজাই লিখছি আর কি। অর্থাৎ সূত্র কি হয়েছে বলতো, এটা এ ধরলে এটা বি ধরলে সূত্র কি হয়েছে, এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র লিখতে পারি আমি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। যেখানে সিক্স ছিল এ, পি ছিল কি বি, তার লাগে আমি সূত্রটা এখানে লিখেছি। তাহলে ছয়ের উপর স্কোয়ার হলে ছয় কত 34। তাহলে এখানে ছয় দুগুণে 12, এখানে পি এর উপর স্কোয়ার হলে পি স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 2 নম্বর প্রশ্নটা দেখো, পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 7 এবং পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 3 হলে 2 ইনটু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এর মান কত। তাহলে এটা দেওয়া আছে, এটার আলোকে আমি প্রদত্ত রাশি লিখেছি। এখানে যেই সূত্রটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 2 ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। সূত্র কি জানো, এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে পি কে যদি আমি এ ধরি, কিউ কে যদি বি ধরি, তাহলে সূত্রটা কি হচ্ছে বলো তো, 2 ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তার আলোকে আমি সূত্র লিখতে পারি এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। এই পি প্লাস কিউ এর মান যেহেতু 7 দেওয়া আছে, আমি 7 বসিয়ে দিয়েছি, যেহেতু স্কয়ার আছে স্কয়ারটা রয়ে গেছে। তাহলে দেখো, যেহেতু পি মাইনাস কিউ এর মান 3 ছিল, আমি 3 টা বসিয়ে দিয়েছি, যেহেতু স্কয়ার ছিল স্কয়ারটা দিয়ে দিছি। 7 এর উপর 7 7 49, 3 3 কত 9, 49 আর 9 যোগ করলে হচ্ছে 58। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, এটা হচ্ছে এটা আনসার। 3 নম্বর প্রশ্নটা দেখো, 3a স্কয়ার বিসি, 5a বি স্কয়ার ডি এবং a কিউব সি ডি স্কয়ারের লসাগু কত। তাহলে প্রথম রাশি দেওয়া ছিল এটা, আমি যেটা এখানে কাজ করছি সেটা হচ্ছে এইটাকে a ইনটু a লিখছি, বিসি জায়গায় বিসি রেখে দিয়েছি, শুধু এই অংশটা আমি স্কয়ারকে আমি ভাঙছি, এতটুকু কাজ করছি, আর কোনো কাজ এখানে করি নাই। দ্বিতীয় রাশি যেটা ছিল সেটা হচ্ছে 5a বি স্কয়ার ডি, এই জায়গায় এ, এ বি স্কোয়ারের পরিবর্তে আমি বি ইন্টু বি লিখতে পারি, ডি এর জায়গায় ডি। তাহলে এটাকে ভেঙে লিখেছি শুধু, আর কোনো কাজ এখানে করি নাই। ঠিক সেম ভাবে তৃতীয় রাশিটা আমি এখানে ভেঙে লিখেছি। লসাগু কি জানো, লসাগু হচ্ছে কমন এবং আনকমন, তিনটা রাশি হোক দুইটা রাশি হোক, কমন এবং আনকমন সংখ্যাগুলো আসবে। তোমার শুরুতে যে কাজগুলো থাকবে সেটা হচ্ছে, প্রয়োজনে কমন যে সংখ্যাগুলো আছে এগুলো লিখে নিবা, তারপরে আনকমন যেগুলো আছে সেগুলো বসিয়ে দিবা, দেখবা যে মিলে যাবে অ্যান্সার। তারপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা এখন কমন আনকমন যে সংখ্যাগুলো আছে এগুলো নিয়ে যাব। তাহলে এখানে 5 এবং 3 আনকমন না, তাহলে আমি এখানে দুটোটা নিয়ে আসছি। আর এখানে লসাগু মনে রাখবা সর্বোচ্চ সংখ্যাটা আসবে, কমন এবং আনকমনের মধ্যে লসাগু সর্বোচ্চ সংখ্যাটা আসবে। আমি একসাথে লিখে ফেলেছি, দেখ এই কয়টা, একটা দুটা তিনটা না সর্বোচ্চ, আমি এই জন্য এই কিউব লিখে ফেলেছি। বি কয়টা দেখো তো, দুইটা না সর্বোচ্চ, এই জন্য আমি বি স্কোয়ার লিখে ফেলেছি। সি একটা লিখে ফেলেছি, ডি কয়টা দুইটা না, ডি স্কোয়ার লিখে ফেলেছি। তারপর গুণ করলে 3 5 15, এ কিউব বি স্কোয়ার সি ডি স্কোয়ার, এটাই হচ্ছে আনসার। 4 নম্বর প্রশ্নটা দেখো, দেওয়া আছে এক্স কিউব মাইনাস 25x এবং এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 এর ঘষাগু কত। তাহলে আমি এখানে প্রথম রাশি লিখেছি, এখান থেকে এক্স কমন নিয়েছি, এক্স কমন নিলে থাকে এক্স স্কোয়ার মাইনাস 25। তারপরে আমি এই অংশটাতে ভেঙেছি, দেখো 25 কে যদি আমরা ভাঙি তাহলে 5 এর বেস করলে 5 5 25 হয়, আর x এর স্কয়ার হলে x স্কয়ার হয়। তাহলে x কে যদি এ ধরো, 5 কে যদি বি ধরো, তাহলে সূত্র হচ্ছে কি বলতো, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে লিখতে পারি কি a প্লাস b ইনটু a মাইনাস b লিখতে পারি না। তাহলে আমরা a প্লাস b ইনটু a মাইনাস b সূত্রটা লিখেছি, সামনে x যেটা ছিল সেটা রেখে দিয়েছি। দ্বিতীয় রাশি হচ্ছে মিডল টার্ম, আমরা ভাঙবো এখন। দেখো এখানে 15 না, তাহলে 3 ও 5 কত 15। তাহলে 5 থেকে 5x থেকে যদি 3x চলে যায়, থাকে তো 2x না, তাহলে আমাদের ভাঙাটা কি হয়েছে, যথার্থ হয়েছে। আবার জোড়া জোড়া কমন নিবে, এই জোড়া থেকে x কমন যায়, x কমন গেলে থাকে কি বলতো x প্লাস 5, এই জোড়া থেকে কমন যাচ্ছে -3, কমন গেলে কি থাকে বলতো x মাইনাস মাইনাস প্লাস 3 5 কত 15, x প্লাস 5 x প্লাস 5 দুটো থেকে একটা কমন, আর হচ্ছে x মাইনাস 3। সুতরাং গসাগু হচ্ছে, আমরা শিখেছিলাম শুধু কমন, গসাগু কি শুধু কমন। তাহলে এখানে x প্লাস 5 x প্লাস 5 x প্লাস 5 এ আসবে, এটাই হচ্ছে আনসার। আশা করি এটাও বুঝতে পেরেছো। 5 নম্বর অঙ্কটা দেখো, এটা আমাদেরকে বলেছে সরল করার জন্য, আমি ডাইরেক্ট লিখে ফেলেছি। আমি প্রথম a মাইনাস 3 কে যদি a ধরি, লাস্ট a প্লাস 3 কে যদি b ধরি, তাহলে কি হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। অবশ্যই সূত্রটা তোমরা বুঝতে পেরেছো কি হয়েছে, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমি এটা a ধরেছিলাম না, আর মধ্যখানে মাইনাস এটা b ধরছিলাম না, তাহলে সূত্র হলো কি a মাইনাস b
হোল স্কয়ার, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস লিখে ফেললাম। তাহলে এখানে প্লাস এর এখানে মাইনাস এর কাটা যায়, এখানে মাইনাস 3 এখানে মাইনাস 3 যোগ করলে কত মাইনাস 6 স্কয়ার হলে 6 6 কত 36। এটা হচ্ছে आंसर। 6 নম্বর প্রশ্নটা দেখো খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের বিভিন্ন অফিসের পরীক্ষা এটা আসে দেখা যায় এবং বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, অনেক সময় আমরা দেখি এটা আসে। 49x² + 4y² এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে দেখো আমি এটাকে ভাঙে লিখছি, আমি 7x ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিছি, স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার লিখছি, অর্থাৎ এই 4y² কে আমি 2y ভেঙে v ধরেছি, তাহলে 2y² হয়েছে। তাহলে তার মধ্যখানে যে সূত্র হলো কি যেগুলো আসছে এইগুলো যোগ করলেই হবে একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা দেখি গণি কত হয়, 7 দুগুণে কত 14, 14 দুগুণে কত 28, অর্থাৎ 28xy যদি আমি এটার সাথে যোগ করি তাহলে যোগফলটা কি হবে, একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো এখানে আমি লিখেছি 7x + 2y হোল স্কয়ার। তাহলে 7 নম্বর প্রশ্নটা দেখো, এখানে বলা আছে যে এর উৎপাদক এত হলে অপরটি কত, মানে এই অংশটার উৎপাদক একটি যদি এটা হয় তাহলে অপরটি কত। তাহলে আমি এখানে প্রদত্ত রাশি দিয়ে লিখেছি, দেখেছো? তারপর আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে এখানে a - b হোল স্কয়ার সূত্র করেছি। আমি দেখতে পাই যে এখানে a - b হোল স্কয়ার সূত্র হয়ে গেছে, সেই হিসেবে আমি a - b হোল স্কয়ার সূত্র এখানে করেছি। তাহলে একটু দেখো তো, a হচ্ছে x কে ধরেছো, 2y b কে ধরেছো, এই দেখছেন 4y² আছে না, এটাকে আমরা 2y কি b ধরলাম, ব্র্যাকেট দিয়ে 2y² লিখলাম, 9z² যেভাবে আছে আমরা এভাবে রেখে দিলাম। তাহলে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত হচ্ছে a² - 2a + b স্কয়ার, তার মানে কি a - b হোল স্কয়ার মাইনাস 3z স্কয়ার। তাহলে এটা পুরোটা a, এটা পুরোটা কি b, a + b * a - b। তাহলে আমাদের आंसर হলো এইটা ছাড়া বাকিটা, অর্থাৎ x - 2y - 3z, x - 2y - 3z হচ্ছে অপরটি। 8 নম্বর প্রশ্নটা দেখো, নিচের কোনগুলো সঠিক? তাহলে তুমি এক নাম্বারটা যাচাই করো আগে, 2x + 3y, 2x - 3y, আমি যদি a + b * a - b লিখি, এটা হচ্ছে a² - b স্কয়ার, 2 এর বেস করলে কত 2 দুগুণে 4, অর্থাৎ 4x², 3 এর বেস করলে 3 3 9, অর্থাৎ 9y²। এক নাম্বারটা অবশ্যই সঠিক। আমি a² + b স্কয়ার তিনটা সূত্র জানি, একটা হচ্ছে a + b হোল স্কয়ার - 2b, a - b হোল স্কয়ার + 2b, আর একটা হচ্ছে a + b হোল স্কয়ার + a - b হোল স্কয়ার বাই 2। তারা চালাকি খাটাইয়া হাফটাকে সামনে নিয়ে আসছে, অর্থাৎ এখানে নিচে যে দুইটা ছিল এটাকে হাফ বানায় দিছে আর বাকিটি ঠিকই রাখছে। দেখো a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার, অর্থাৎ a² কি হয় b² হয়। দুই নাম্বারটাও সঠিক। তিন নাম্বারটা তো সঠিক না, আমরা a - b হোল স্কয়ার সূত্র জানি কি, a + b হোল স্কয়ার -4ab, এখানে কি দেওয়া আছে +4ab, সুতরাং তিন নাম্বারটা ভুল। এখানে সঠিক উত্তর কোনগুলো 1 এবং 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 9 নাম্বারটা দেখো, দেওয়া আছে এটা হলে x + y হোল স্কয়ারের মান কত? প্রদত্ত রাশি দেওয়া আছে, x + y হোল স্কয়ার লিখছি, তাহলে আমি সূত্র পারি a - b হোল স্কয়ার প্লাস কি ab 4ab। তাহলে দেখো প্রদত্ত রাশি হচ্ছে x + y হোল স্কয়ার, তাহলে আমি সূত্র জানি কি a - b হোল স্কয়ার প্লাস 4ab। x - y হোল স্কয়ার মান আছে আমাদের কাছে কত 29, তাহলে আমি এখানে 29 লিখলাম প্লাস 4xy যেভাবে আছে সেভাবে রেখে দিলাম, এটাই হচ্ছে आंसर। আর কোনো কাজ করা যাচ্ছে না, সেজন্য এটা হবে কি आंसर। 10 নাম্বারটা দেখো, x² + 5x - 6 এর উৎপাদক বিশ্লেষণ কত? তাহলে আমি প্রদত্ত রাশিটা লিখেছি, আমরা অবশ্যই ভাঙাটা জানি। আমি যদি ভাঙি এখানে 6 একে 6, 6 তে এক জায়গায় গেলে কত 5 না, এই 5x, 3 দুগুণে 6, 3 আর 2 যোগ করলে 5, এটা লিখলে কিন্তু হবে না, এটা এখানে লিখতে হবে কি 6 একে 6, 6 তে এক জায়গায় গেলে কত 5। এই জোড়া থেকে যদি x কমন নেই থাকে কি x + 6, এই জোড়া থেকে যদি -1 কমন নেই থাকে কি x + 6, x + 6, x + 6 দুটো থেকে একটা কি কমন, আর থাকে কি x - 1, যেটা আছে সেটা রেখে দিয়েছি, এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণের आंसर। 11 নম্বরটা দেখো, 5 * x - 3 = 10 হলে সমীকরণের মূল কত? মূল মানে হচ্ছে এখানে সমাধান কত, তাহলে আমি লিখেছি এখানে দেওয়া আছে 5 * x - 3 = 10, যেহেতু এইটা গুণ অবস্থায় আছে, আমি জানি ওপাশে গেলে কি হয়ে যাবে বলতো, ভাগ, 10 কে 5 দ্বারা ভাগ করলে 5 দুগুণে কত 10, x - 3 = কত পাইলা 2, তারপরে 3 আর 2 যোগ করলে কত হচ্ছে 5 হচ্ছে, সুতরাং x এর মান পাওয়া যাচ্ছে কি 5, এটাই হচ্ছে आंसर। 12 নম্বর প্রশ্নটা দেখো, এই যে এটা দেওয়া ছিল, বলা ছিল এই যে পরিবর্তনটা এটা কোন বিধি, এটা মনে রাখবা, ডান দিকেটা সম্পূর্ণ বাম দিকে, বাম দিকেটা সম্পূর্ণ ডান দিকে পরিবর্তন করে যদি নেওয়া হয় এটা হচ্ছে প্রতিসাম্য বিধি।
সুতরাং 12 নম্বর উত্তরটা হবে কি প্রতিসাম্য বিধি অনুযায়ী এটাকে লেখা যায়। প্রতিসাম্য বিধি অনুযায়ী কি এভাবে এটাকে লেখা যায়। 13 নম্বর প্রশ্নটা দেখো, 13 নম্বরটার উত্তর হবে দ্বিতীয় চতুর্থাংশে। একটা মাইনাসের ছিল আর একটা কিসের ছিল, প্লাসের ছিল। প্রথমটা মাইনাস, দ্বিতীয়টা কি প্লাস, সুতরাং এটা কোথায় বলবে, দ্বিতীয় চতুর্থাংশে বলবে। আর 14টা উত্তর হবে এক্স অক্ষের রেখায়। 15 নম্বর প্রশ্ন আমাদের কাছে করেছিল কোন সংখ্যা থেকে 6 বিয়োগ -6 বিয়োগ করলে বিয়োগফল -12 হবে। তাহলে দেখো এখানে আমি মনে করি সংখ্যাটি এক্স, প্রশ্ন মতে -6 যদি সংখ্যাটি থেকে বিয়োগ করা হয়, বিয়োগফল বলছে মাইনাস কত হবে, 12 হবে। তাহলে প্রক্ষান্তর করে নিলে -6টা ওপাশে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এখানে দেখো তো -6 থেকে -12 চলে গেলে -6 থাকে, তাহলে আনসার দাঁড়ালো কি -6। একদম লাস্ট কোশ্চেনটা দেখো, কোন সংখ্যার 1/4 তার 1/3 থেকে 12 ভাগের 1 অংশ কম, সংখ্যাটি এক্স হলে সমীকরণটি কি হবে। তাহলে দেখো আমি ডাইরেক্ট প্রশ্ন মধ্যে লিখে ফেললাম, 1/4 মানে কি বুঝো বলো তো, x/4। 1/3 মানে কি বুঝো বলো তো, x/3। কোন সংখ্যা থেকে 1/3 থেকে 1/4 বিয়োগ করলে এটা কি হবে, কম হবে। তাহলে অবশ্যই এটা থেকে এটা বিয়োগ করলে সমান এটা কি হবে, কম হবে। এটাই হচ্ছে আনসার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। আজকে এতটুকুই, ইনশাল্লাহ আবার দেখা হবে বিভিন্ন গণিতের সমস্যা সমাধান নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।